আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটাও একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। এটা অ্যাকচুয়ালি বাংলায় বলা হয় জননগত স্বাস্থ্য। অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যখনই স্বাস্থ্যর কথা বলে, আগেকার দিনে মনে করা হতো যে শুধু শারীরিকভাবে সুস্থ থাকলেই কোনো একটা মানুষকে অ্যাকচুয়ালি সুস্থ বলা যেতে পারে। কিন্তু যত আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষের বিভিন্ন রকম কাজের প্রেশার বেড়েছে এবং তার সাথে সাথে মানুষের জনজীবন অনেক ব্যস্ত হয়ে পড়েছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে শুধু শারীরিকভাবে সুস্থ থাকা যেটা, সেটাই কিন্তু স্বাস্থ্যের জন্য যথেষ্ট নয়। কারোর একটা দেহেতে কোনো রোগ নেই বা কোনো একটা ডিজিজ, কোনো একটা প্যাথোজেন রোগ সৃষ্টি করেনি তার মানেই কিন্তু মানুষ যে সুস্থ রয়েছে তা নয়। কারণ অনেক সময় দেখা যায় যে কোনো মানুষ হয়তো শারীরিকভাবে সুস্থ, কিন্তু ইমোশনালি মানে আবেগগতভাবে, যে সে তার কাজের কারণে হোক বা পারিবারিক কোনো সমস্যার জন্য হোক, যখন সে মেন্টালি খুব স্ট্রেসের মধ্যে থাকে, সেটাও কিন্তু আস্তে আস্তে তার শারীরিক সুস্থতা যেটা সেটাকে কিন্তু বিঘ্নিত করতে শুরু করে। এবং ন্যাচারালি জানি যে এই ধরনের বিভিন্ন জায়গা থেকে, যে মেন্টাল স্ট্রেস বা এই জায়গাগুলো থেকে অনেক মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং হার্ট অ্যাটাকের মতো বিভিন্ন রোগের কারণ কিন্তু হয়ে দাঁড়ায়, যেটা সেটা হচ্ছে স্ট্রেস। তার সাথে সাথে দেখো, শুধু ইমোশনাল ক্ষেত্রে নয়, অ্যাকচুয়ালি সেই জন্য শুধু ফিজিক্যাল হেলথই সব কিছু নয়, ইমোশনাল হেলথও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। প্লাস হচ্ছে বিহেভিয়ারাল হেলথ, যে কোনো মানুষের ক্ষেত্রে যে যখন সে কোনো একটা জায়গায় কিছু মানুষের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে কীরকম আচরণ করছে। কারণ যে মানুষ অ্যাকচুয়ালি সবসময় তার মধ্যে অ্যাংজাইটি প্রকাশ পায়, সবসময় মানুষের সাথে রুড ব্যবহার করে, তো ন্যাচারালি তার দেহের ভেতরেতেও কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকম স্ট্রেসের কারণে রোগ তৈরি হতে শুরু করে। এবং সোশ্যাল হেলথ বলতে বোঝায় যে সমাজের মধ্যে সবার সাথে মেশার ক্ষমতা বা সবার সাথে কথা বলার ক্ষমতা। যে মানুষটা দেখা যায় যে অনেক বেশি সোশ্যাল, সেই সব মানুষজনের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে, খুব ভালোভাবে কথা বলছে এবং তাদের কথাগুলো শুনছে, তো ন্যাচারালি দেখা যায় যে সে কিন্তু মেন্টালি অনেকটা স্ট্রং হয়ে যায় এবং সে কিন্তু শারীরিকভাবে অনেক সুস্থ থাকে। ঠিক সেরকমই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বর্তমানে আরও একটা হেলথের কথা সম্পর্কে বলছে মানুষকে, বা মানুষকে সচেতন করার চেষ্টা করছে, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। কারণ দেখা যায় যে অনেক সময় অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ হেলথ এটার মেনলি উদ্দেশ্য হচ্ছে যে শিশু যে জন্মগ্রহণ করছে, সেই জন্মগ্রহণ যে শিশু করলো তার মধ্যে যেন কোনো ডিজিজ না থাকে। কারণ আমরা অনেক সময় জানি যে অনেক জেনেটিক্যাল ডিজিজ নিয়ে অনেক শিশু জন্মায়। এবার যখনই সেই জেনেটিক্যাল ডিজিজ নিয়ে কোনো স্পেশাল চাইল্ড জন্মগ্রহণ করে, বা হয়তো দেখা গেল যে কারো ক্ষেত্রে হয়তো যখন চাইল্ডটা মায়ের দেহের ভেতরে গ্রো করছে, তখন তার ক্ষেত্রে কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়েছে, তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য সে হয়তো ইনবর্ন কোনো একটা ডিজিজ নিয়ে জন্মাচ্ছে, হয়তো সে রিকেটের মতো কোনো রোগ নিয়ে জন্মালো বা হয়তো কালার ব্লাইন্ডনেস নিয়ে জন্মালো। এবার এই ধরনের শিশু যত অ্যাকচুয়ালি যে কোনো দেশেতে জন্মাতে শুরু করবে, তাদের সমস্যা যেটা, সেটা প্রথম একটা জিনিস হচ্ছে, দেখো ফ্যামিলির ক্ষেত্রে সেটা একটা সমস্যা। কারণ স্পেশাল চাইল্ডকে অ্যাকচুয়ালি কেয়ার নেওয়া বা তাকে বড় করা, সেটা ফ্যামিলির কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। প্লাস হচ্ছে যে যত এরকম অ্যাকচুয়ালি স্পেশাল চাইল্ড আমাদের পৃথিবীর মধ্যে তৈরি হতে শুরু করবে বা আমাদের দেশে তৈরি হতে শুরু করবে, সেই শিশু নিজে তো কষ্ট পাবে, প্লাস তার সাথে সাথে যে পপুলেশনের মধ্যে ওই ধরনের শিশুর সংখ্যা বেশি হচ্ছে, সেই পপুলেশনটাও কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে তারা অগ্রগতির রাস্তা থেকে বা অগ্রগতির যে ধারা সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। তাহলে ন্যাচারালি সেই কারণেই কিন্তু যে প্রত্যেকটা দেশ যারা অ্যাডভান্স দেশ, তারা অনেক আগে থেকেই অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করেছে। কারণ একটা জিনিস তারা প্রথম থেকেই বুঝেছে যে ভবিষ্যৎ যদি সুরক্ষিত করতে হয়, তাহলে যে চাইল্ড যারা ডেভেলপ করছে তাদের কিন্তু খুব ভালো হতে হবে এবং তাদের সুস্থ স্বাভাবিক হতে হবে। যত দেখা যাবে পপুলেশনের মধ্যে চাইল্ড অ্যাকচুয়ালি এরকম স্পেশাল চাইল্ড তৈরি হচ্ছে বা তাদের মধ্যে কোনো একটা অ্যাবনর্মালিটি দেখতে পাওয়া যাচ্ছে, তত কিন্তু সেখানে দেখা একটা প্রবাবিলিটি থেকে যাবে যে ওই অ্যাকচুয়ালি যে পপুলেশনে ওটা গ্রো করছে, সেই পপুলেশনটার পিছিয়ে থেকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো সেই কারণে অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে পড়াটা খুব প্রয়োজন, এবং রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে একদম ছোটোবেলা থেকেই জানাটা কিন্তু খুব দরকার। কারণ রিপ্রোডাক্টিভ হেলথের মেনলি যে ফোকাসিংয়ের যে জায়গাগুলো, সেটা হচ্ছে প্রথম সেক্সুয়ালি ট্রান্সমিটেড বেশ কিছু ডিজিজ আছে যেগুলোকে বলা হয় এসটিডি শর্টে। এবার সেই ডিজিজ যেমন এইচআইভি বা সিফিলিস, গনোরিয়া, তো সেই ডিজিজগুলোকে প্রোটেক্ট
মানে কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, সেগুলোকে কি করে প্রিভেন্ট করতে পারি, সেই পদ্ধতিগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার। প্লাস হচ্ছে মা এবং শিশু দুজনকারই প্রপার কেয়ারিং, সেগুলোও কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথের অ্যাকচুয়ালি দেখো আলোচনার একটা অংশ। স্টেরিলিটি ট্রিটমেন্ট, কোনো ফ্যামিলিতে যদি দেখা যায় যে বাবা বা মায়ের ক্ষেত্রে স্টেরিলিটির মতো কোনো ডিজিজ হচ্ছে, অর্থাৎ যে ক্ষেত্রে দেখা গেল যে কোনো একটা কারণেতে শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন ঠিকমতো না হওয়ার জন্য তারা অ্যাকচুয়ালি নতুন কোনো চাইল্ড বা নতুন কোনো ইস্যু সৃষ্টি হচ্ছে না, বা ইস্যু সৃষ্টি হলেও চাইল্ড সৃষ্টি হলেও তার মধ্যে কোনো অ্যাবনর্ম্যালিটি চলে আসছে, তখন সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ওয়েতে রিসার্চের থ্রু দিয়ে সেগুলোর কিন্তু এখন ট্রিটমেন্ট করা হচ্ছে। তো সেগুলো হচ্ছে স্টেরিলিটি ট্রিটমেন্ট। অন্যদিকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালানো, কারণ বাবা মায়ের বয়স যদি খুব কম হয় সেক্ষেত্রেও কিন্তু অ্যাবনর্ম্যালিটি হওয়ার একটা সম্ভাবনা আছে। তার জন্যই একটা নির্দিষ্ট অ্যাকচুয়ালি এজ, বিয়ের জন্য বা বিবাহের জন্য একটা নির্দিষ্ট এজ দেখো আমাদের সমাজের মধ্যে ফিক্স করে দেওয়া হয়েছে, যে মেয়েদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 18 বছর, আর মেলেদের ক্ষেত্রে 21 বছর। আবার ঠিক সেরকমই দেখা যায় যে খুব বেশি বাবা মার বয়স যদি খুব বেশি হয়ে যায়, তখনও কিন্তু এরকম জেনেটিক্যাল অ্যাবনর্ম্যালিটি কিন্তু খুব বেশি হওয়ার চান্স আছে। যে অ্যাবাভ 40, যখনই বাবা মার বয়স অ্যাবাভ 40 হয়ে যায়, তখনই কিন্তু এই ধরনের অ্যাবনর্ম্যালিটি হওয়ার একটা চান্স বেড়ে যায়। তো ন্যাচারালি দেখা যায় যে এই ব্যাপারগুলো নিয়ে সাধারণ মানুষকে বোঝানো এবং তাতে মানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করা, এবং যাতে সব বয়সের মানুষজনই এগুলো সম্পর্কে অনেকটা বেশি সচেতন হয়। অন্যদিকে বার্থ কন্ট্রোল, কারণ একটা জিনিস আমরা পপুলেশন থেকে জানি যে যে কোনো একটা দেশের ক্ষেত্রে তার অ্যাকচুয়ালি ন্যাচারাল রিসোর্স বা তার যে কোনো একটা দেশের সম্পদ হচ্ছে ফিক্সড। যত অ্যাকচুয়ালি মানুষের সংখ্যা বাড়বে তত পার হেড রিসোর্স যেটা সেটা কমে কমে আসবে। তো সুতরাং যত অ্যাকচুয়ালি পপুলেশন ওখানেতে রেগুলেট করা সম্ভব হবে, তত দেখা যাবে যে প্রত্যেকটা মানুষের পার হেড রিসোর্সটা ফিক্স থাকবে, যার জন্য খাবারের যে অভাব বা বসবাসস্থলের যে অভাব, এই অভাবগুলো কিন্তু থাকবে না। তো সেই কারণে যে দেশগুলোর পপুলেশন প্রচণ্ড বেড়ে গেছে বা যারা অ্যাকচুয়ালি আস্তে আস্তে পপুলেশন যাদের গ্রোয়িং, তাদের ক্ষেত্রে এই বার্থ কন্ট্রোল করে সেই পপুলেশনটাকে কিন্তু একটা নির্দিষ্ট সীমায় নিয়ে আসা, এটা কিন্তু খুব প্রয়োজনীয়। এবং তার সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন। যে দেখা যায় যে অ্যাকচুয়ালি যে ভ্যাকসিনেশন যে প্রসেস, সেই ভ্যাকসিনেশনের দিক থেকেও কিন্তু অ্যাকচুয়ালি যত পপুলেশন হবে তত একটা চাইল্ড যখনই জন্মগ্রহণ করে, সেই চাইল্ড জন্মগ্রহণের পর তাকে কিন্তু ওই দেশের মধ্যে যে সমস্ত রোগগুলোর অ্যাকচুয়ালি সংক্রমণ হার খুব বেশি, শিডিউল মেনে চাইল্ডকে সেই ভ্যাকসিনেশন কিন্তু স্টেপ ওয়াইজ করানো হয়। এবার যত পপুলেশন বাড়বে সেখানে কিন্তু এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের সেখানে কিন্তু ত্রুটি হতে পারে, এবং যত ভ্যাকসিনেশন প্রোগ্রামের ত্রুটি হবে তত কিন্তু ওখানকার চাইল্ডদের মধ্যে মারা যাবার সম্ভাবনা যেটা, বা মারা যাবার যে বিভিন্ন ডিজিজে মারা যাবার চান্সটা বেড়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করারও যে কাজ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ হেলথের থ্রু দিয়ে আমরা কিন্তু এগুলোকে নিয়ে সব আলোচনা করি বা এগুলোকে নিয়ে চিন্তা করি। এবার রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে এত বেশি সমস্যাটা কোথায়, যে সাধারণ মানুষের কাছে এই জিনিসটাকে আলাদা করে এক্সপ্লেন করার পেছনে কারণ কি? কারণ যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথম ল্যাক অফ এডুকেশন। যেহেতু দেখো আমাদের ভারতবর্ষেতে মানুষের সংখ্যা অনেক বেশি, পপুলেশন যেহেতু অনেক হিউজ, সেই জন্য এখনো অবধি সব জায়গায় সমানভাবে সবাইকে শিক্ষিত বা শিক্ষার সুযোগ দেওয়া সেটা সম্ভব হয়নি। তো ন্যাচারালি সেটা দেখো যেহেতু এখনো অবধি সেটা সম্ভব হয়নি, তো সেই জন্য ল্যাক অফ এডুকেশন সব শ্রেণীর মানুষের মধ্যেই রয়েছে। প্লাস হচ্ছে চাইল্ড ম্যারেজ, এটা আমাদের দেশের একটা অনেক পুরনো দিন থেকে, বা এখনও অনেক দেশেতেও এখনও অবধি আছে, বা আমাদের দেশে তো অনেক জায়গায় আছে, কিন্তু এইগুলো আস্তে আস্তে দেখো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের থ্রু দিয়েই কিন্তু ধীরে ধীরে এই ধরনের জিনিসগুলোকে টোটালি বন্ধ করতে হবে। তার সাথে সাথে বার্থ কন্ট্রোল, এটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সাধারণ মানুষকে জানাতে হবে। ফিমেল হেলথ, অ্যাকচুয়ালি যখনই দেখা যায় যে কোনো ফিমেলের ক্ষেত্রে শিশু তার দেহে বারবার জন্ম নিচ্ছে, তার নিজের বডি বা তার হেলথ কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং যত অ্যাকচুয়ালি চাইল্ড থাকবে তত কিন্তু দেখা যাবে যে ফিমেলের ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে তার শারীরিক অসুস্থতার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। এবং আর একটা জিনিস হচ্ছে স্প্রেডিং অফ এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা সেটাও কিন্তু অ্যাকচুয়ালি সঞ্চারিত হবে অনেক বেশি। তো এই জিনিসগুলোর জন্যই অ্যাকচুয়ালি আমাদের দেশেতে যেহেতু শিক্ষার অভাব রয়েছে বা অ্যাওয়ারনেসের অভাব রয়েছে, সেই কারণেই এই জিনিসগুলো কিন্তু একটা সময় প্রচুর হারে বেড়েছে। এবার এখন মানুষের মনে একটু সচেতনতা এসছে এবং এইগুলো নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালানো হচ্ছে। আস্তে আস্তে এই যে ত্রুটি,
বা এই যে ড্রব্যাকগুলো ছিল সেইগুলোকে কাটিয়ে উঠে আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করা স্টার্ট হচ্ছে। এবার যখনই এই রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করতে যাওয়া হয় তখন তার কিছু স্ট্র্যাটেজিস নিতে হয়, এবং তার যে স্ট্র্যাটেজিগুলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই সবার প্রথম 1951-এতে অর্থাৎ স্বাধীনতার পরপরই এই জিনিসটার প্রয়োজন অনুভব করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু স্ট্র্যাটেজি কিছু প্ল্যানিং তারা কিন্তু করতে শুরু করে, এবং তখন থেকেই মানে 1951-এ তারা অ্যাকচুয়ালি মানুষকে বোঝাতে শুরু করে যে স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি, যে যত ছোট পরিবার হবে তত কিন্তু সেখানেতে অ্যাকচুয়ালি পরিবারের মধ্যে সব কিছুর যে প্রাচুর্যতা সেটা অনেক বেশি থাকবে, এবং সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ফ্যামিলি যে সেটা কিন্তু ভালো হবে। আর অন্যদিকে যত দেখা যাবে যে ফ্যামিলির মধ্যে মেম্বার বেশি হবে তত কিন্তু খাবারের সমস্যা, থাকার সমস্যা, এই প্রবলেমগুলো অ্যারাইজ করতে শুরু হবে। এবং পরবর্তী ক্ষেত্রে 1997-এতে অ্যাকচুয়ালি দেখো যে সেখানেতে এরকম একটা উল্টোনো ত্রিভুজের মতো, রেড কালারের একটা উল্টোনো ট্রায়াঙ্গেলের মতো, যে পপুলেশন সাইজ কমাতে হবে সেই অর্থে এই ট্রায়াঙ্গেলটা ইউজ করা হতো, এবং সেই ট্রায়াঙ্গেল ইউজ করে সেখানে একটা ডিপার্টমেন্ট আলাদা করে তৈরি করা হয় যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ, যেখানে ফ্যামিলি প্ল্যানিং এবং এই ধরনের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে অ্যাকচুয়ালি মানুষকে অ্যাওয়ার করার কথা বলা হয়, এবং সেখান থেকে মানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এই জিনিসটা নিয়ে মানুষকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যে তাদেরকে সচেতন করার কাজ যেটা সেটা খুব সিরিয়াসলি শুরু করা হয়। এবং পরবর্তী ক্ষেত্রে 2005 সালেতে ন্যাশনাল হেলথ মিশন সে আরও বেশি করে ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ারনেসের ওপরেতে জোর দেয়, এবং মানুষকে সেগুলো বোঝাতে শুরু করে যে বিভিন্ন ছোট ছোট এডুকেশনাল প্রোগ্রামের মাধ্যমে বা একদম এলিমেন্টারি এডুকেশন মানে ছোটোবেলা থেকেই যে পড়াশোনা আমরা পড়ছি সেই সাবজেক্টের মধ্যে বা বায়োলজির মধ্যেতে এই রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আলাদা করে চ্যাপ্টার ইন্ট্রোডিউস করে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর যে প্রোগ্রাম সেটা স্টার্ট হয়। এবার এই ধরনের অ্যাকচুয়ালি যে এডুকেশন যেটা রয়েছে, যে সেক্স এডুকেশন যেটাকে আমরা বলে থাকি, তো সেটা যে আমরা বড়রা যারা রয়েছি তারা কিভাবে এটার ওপরে কাজ করতে পারি বা কিভাবে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা অংশ নিতে পারি সেটা সম্পর্কে বিভিন্ন স্ট্র্যাটেজির কথা অ্যাকচুয়ালি কিন্তু বলা হয়। যেমন দেখো, প্রথম কিছু অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে কিছু স্টেপ নেওয়া হয়েছে, এবং মানুষজনকেও অ্যাকচুয়ালি সেই ব্যাপারে সচেতন হতে বলা হয়েছে বা মানুষজনকে সচেতন করাও হচ্ছে। গভর্নমেন্ট থেকে যেমন দেখো এখন নিয়ম করে দেওয়া হয়েছে যে কখনোই কিন্তু কোনো অবস্থাতেই বিয়ের সময় অ্যাকচুয়ালি কন্যার বয়স 18 বছরের নিচে হওয়া যাবে না, আর পুত্রের বয়স 21 বছরের নিচে হওয়া যাবে না। আমরা প্রায় দেখি যে মাঝে মাঝেই এই জিনিসগুলো আস্তে আস্তে মানুষের মধ্যেতে আসার জন্য মানুষের মধ্যে অনেক অ্যাওয়ারনেস এসছে, এবং এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামের দিকে বা কোনো অঞ্চলেতে যেখানে অ্যাকচুয়ালি মানে পাত্রী বা পাত্রর বয়স যদি যে ন্যূনতম বয়স গভর্নমেন্টের বলা আছে তার থেকে যদি কম হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কোনো স্টুডেন্টের ছাত্রী তার বন্ধুরা গিয়ে হয়তো পুলিশকে বলে সেইখানেতে তারা অ্যাক্টিভ পার্টিসিপেট করছে, বা হয়তো কোনো এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এক্ষেত্রে এই ধরনের জিনিসগুলোকে আটকায়। এতে দেখা যায় যে যে শিশু মানে অ্যাকচুয়ালি যে কন্যার বিয়ে হচ্ছে বা যে পুত্রের বিয়ে হচ্ছে তাদেরও যেমন একটা দেখো রিপ্রোডাক্টিভ হেলথ যেটা সেটাও ঠিকঠাক থাকে, এবং তাদের পরবর্তী যে সন্তানের যে ব্যাপারটা তারাও কিন্তু সুস্থ স্বাভাবিক হয়, এবং তাদের মধ্যেও কিন্তু কোনো অ্যাবনর্মালিটি দেখা যায় না। এটা ছাড়াও দেখো, যে কোনো কাজ বা যে কোনো স্ট্র্যাটেজি করতে গেলে প্রপার একটা রিসার্চ ওয়ার্কের দরকার হয়। তো অ্যাকচুয়ালি দেখো মানে যেটা আমরা জানি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কিন্তু এইরকম প্রপার বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করে যাচ্ছে যে কিভাবে কাজ করলে অ্যাকচুয়ালি মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটাকে আরও বাড়ানো সম্ভব হয়, বা আমাদের ক্ষেত্রেও ন্যাশনাল হেলথ মিশন তাদেরও কিন্তু বিভিন্ন রকম স্ট্র্যাটেজির কথা সবসময় ভাবা হচ্ছে রিসার্চের থ্রু দিয়ে যে কিভাবে এই কাজগুলোকে করলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এবং মানুষকে এই জিনিসগুলো নিয়ে সচেতন করা যায়। এটা ছাড়াও দেখো যে এখনকার গুড ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাডভান্স টেকনিক যে বিভিন্ন রকম অ্যাকচুয়ালি ডিভাইস আবিষ্কারের সাথে সাথে সায়েন্সের টেকনোলজি আবিষ্কারের সাথে সাথে এখন যেগুলো করা হচ্ছে যে এই ধরনের জেনেটিক্যাল ডিজিজ যেগুলো এবং চাইল্ডের মধ্যেতে অ্যাবনর্মালিটি আসা সেগুলো কিভাবে আটকানো যেতে পারে, এবং সেগুলো কিভাবে আমরা বিভিন্ন রকম সায়েন্টিফিক অ্যাপারেটাস ইউজ করে আগে থেকে বুঝতে পারবো যে কোনো চাইল্ড কোনো অ্যাবনর্মালিটি নিয়ে জন্মাচ্ছে, এবং চেষ্টা করতে হবে যে সেই রকম টাইপের কোনো অ্যাবনর্মালিটি নিয়ে জন্মালে তাকে কিভাবে আমরা রেকটিফাই করতে পারি। তো এই সমস্ত জিনিসগুলো নিয়েও দেখো আস্তে আস্তে বর্তমানে বিভিন্ন রকম রিসার্চ হচ্ছে, এবং মানুষের চিন্তাভাবনার যে ধারণা সেটা কিন্তু অ্যাকচুয়ালি পাল্টে যাচ্ছে। এবং তার সাথে সাথে যেটা হয়
যে সেক্স ডিটারমিনেশন, যেমন আমরা অ্যাকচুয়ালি জানি যে এমনি যেটা বলা হয় যে অনেক ক্ষেত্রেই সেক্স ডিটারমিনেশন যখন হয়, যে মায়ের দেহেতে যখন শিশু রয়েছে তখন যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন এখনো অবধি ভারতেও অনেক জায়গা আছে বা অন্যান্য দেশেতেও আছে যেখানে কন্যা ভ্রূণ নষ্ট করার একটা ব্যাপার বা টেন্ডেন্সি থাকে। তো সেই ব্যাপারগুলোতেও অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অনেক বেশি কেয়ারিং হচ্ছে এবং তার সাপেক্ষেও বিভিন্ন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষজনও কিন্তু অনেকটা সচেতন হয়ে যাচ্ছে এই ব্যাপারেতে, এবং যার ফলে দেখা যাচ্ছে যে কন্যা ভ্রূণ নষ্ট হওয়ার যে ঘটনা আগে প্রচণ্ড বেশি ঘটতো এবং যে অনেক জায়গাতেই সেটা হতো, সেইটা কিন্তু বর্তমানে এই ধরনের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে যখন আলোচনা হয়েছে বা তার সেগুলো নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামের কারণে এই জিনিসগুলো কিন্তু অনেকটা কমে গেছে। এটা ছাড়াও দেখো অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি আর্ট যেটাকে বলা হয়, যে এখানেতে ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ বা টেস্ট টিউব বেবি ফর্মেশনের থ্রু দিয়ে যে সকল ফ্যামিলির মধ্যেতে অ্যাকচুয়ালি স্টেরিলিটির কারণে দেখা যায় যে কোনো চাইল্ড হয়তো সেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে না, সেখানে আর্টিফিশিয়ালি যেটা করা হয়, যেটা হচ্ছে টেস্ট টিউব বেবি বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বলা হয়, তার সাহায্য নিয়ে মানে তাদের থেকে অ্যাকচুয়ালি নতুন ইস্যু তৈরি করা হয়, যে নতুন চাইল্ড সেখানে ডেভেলপ করানো হয় সায়েন্সের হেল্প নিয়ে। তো এই ধরনের টেকনোলজিগুলো দেখো যত দিন যাচ্ছে ধীরে ধীরে তারা কিন্তু ডেভেলপ করছে। এবার দেখা যায় যে যেমন অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ হেলথের এটা একটা ফোকাস, যে মানে যে শিশুরা জন্মগ্রহণ করছে পৃথিবীর মধ্যে তারা যেন খুব সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, এটা যেমন একটা ফোকাস। সেকেন্ড একটা ফোকাস হচ্ছে যে অ্যাকচুয়ালি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো নিয়ে মানুষকে অ্যাওয়ার করা, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যেগুলোকে এসটিডি বলা হয়, সেগুলো বংশ পরম্পরায় দেখা যায়, বংশ পরম্পরায় নয়, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন প্যাথোজেন্সের থ্রু দিয়ে হয়, যে সেটা ধরো কোনো ব্যাকটেরিয়া হতে পারে, কোনো ভাইরাল হতে পারে, অথবা কোনো প্রোটোজোয়ান ডিজিজ হতে পারে, এবং সেটা কিন্তু একটা মানুষ থেকে আরেকটা মানুষের দেহের মধ্যে চলে যেতে পারে। আর কোনো কোনো সময় ভাইরাল ডিজিজ যদি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা জেনারেশন থেকে পরের জেনারেশন, মানে মায়ের থেকে প্লাসেন্টা থ্রু দিয়ে চাইল্ডের বডিতেও চলে যেতে পারে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু যে মা এবং চাইল্ড দুজনেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই কারণেই কিন্তু এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেহেতু কমিউনিকেবল ডিজিজ, সেটা একটা মানুষ থেকে একটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ছড়িয়ে পড়তে পারে। তো সেই কারণে এইগুলো নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালানো বা মানুষকে সচেতন করাটা খুব প্রয়োজন। তো সেই রকমই কিছু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ নিয়েও কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথের মধ্যেতে ডিসকাস করা হয়। এবং যখনই এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলোকে নিয়ে আমরা আলোচনা করি, মানে যে ব্রাঞ্চে সায়েন্সের যে ব্রাঞ্চে এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডিগুলোকে নিয়ে আলোচনা করা হয়, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভেনেরিওলজি, মানে সেই ব্রাঞ্চটাকে বলা হয় ভেনেরিওলজি। এবার ভেনেরিওলজি যখন পড়ি আমরা, তখন বিভিন্ন ডিজিজ আছে যে ডিজিজগুলো আমাদের ভারতে অনেক বেশি দেখতে পাওয়া যায়। তো সেই ডিজিজগুলো নিয়ে অ্যাকচুয়ালি সাধারণ মানুষকে সচেতন করা হয়। তো তার মধ্যে দেখো প্রথম একটা রোগ আসছে যেটার নাম হচ্ছে সিফিলিস। সিফিলিস অ্যাকচুয়ালি ট্রিপোনেমা প্যালিডাম বলে একটা স্পাইরোকিটস ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। স্পাইরোকিটস ব্যাকটেরিয়া মানে হচ্ছে এদের দেহের গঠনটা হচ্ছে স্পাইরাল, স্প্রিংয়ের মতো দেখতে। তো এই ট্রিপোনেমা প্যালিডামের মাধ্যমে এই সিফিলিস এই রোগটা হয়, এবং এই রোগটাতে যেটা হয় সেটা হচ্ছে হাতে পায়ে বা ঠোঁটেতে দেখা যায় যে এরকম ছোট ছোট ঘায়ের মতো তৈরি হয়, যেমন পক্স যেরকম হয় সেরকম, কিন্তু এই ঘায়ের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয় এবং এটা খুব কষ্টদায়ক, এবং অনেক সময় মুখেতেও ঘা হয় এবং জ্বর হয়, এবং এইরকমভাবে অসুস্থ হতে হতে একটা সময় কিন্তু তার এই রোগটা চরম পর্যায়ে পড়ে যায় এবং সে কিন্তু মারা যায়। তো এই সিফিলিস যে রোগটা হয় এটা হচ্ছে ট্রিপোনেমা প্যালিডামের মাধ্যমে হয় এবং স্পাইরোকিটস ব্যাকটেরিয়ার থ্রু দিয়ে হয়, এবং এই রোগ কিন্তু একজনের থেকে আরেকজনের দেহেতে ছড়াতে পারে। এবার এই রোগের যখনই কোনো মানুষের এটা হয়, এটা টেস্ট করার জন্য যে ডিভাইস বা যে মেথড ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভেনেরাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরির তৈরি করা একটা অ্যান্টিবডি আছে, ভিডিআরএল টেস্ট বলা হয়। তো সেই ভিডিআরএল টেস্টের মাধ্যমে সিফিলিসের কিন্তু অ্যাকচুয়ালি রোগ কারো আছে কিনা সেটা ডিটেক্ট করা যায়। অন্যদিকে সেকেন্ড আরেকটা ডিজিজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে গনোরিয়া। গনোরিয়াও খুব ইম্পর্টেন্ট, এবং গনোরিয়া সেটা হচ্ছে নিজেরিয়া গনেরি বলে, এটাও একটা দেখো ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়াটা হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। কক্কাস ব্যাকটেরিয়া মানে হচ্ছে রাউন্ড শেপ ব্যাকটেরিয়া। তো এই কক্কাস ব্যাকটেরিয়া দিয়ে হয়, এবং এই মানে রোগটা যে গনোরিয়া ডিজিজ যেটা হয়েছে কোনো মানুষের ক্ষেত্রে হয়েছে কিনা, এইটার অ্যাকচুয়ালি দেখো এটাকে টেস্ট করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্রাম স্টেনিংয়ের মাধ্যমে
এটা টেস্ট করা যেতে পারে এই মানে গনোরিয়া যে ডিজিজটা রয়েছে, অথবা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গনোরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবডি টেস্টের মাধ্যমেও এই কাজটা কিন্তু করা যেতে পারে। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মেনলি মানে অ্যাকচুয়ালি এক্সক্রিটারি যে টিউব যেগুলো রয়েছে, এক্সক্রিটারি সিস্টেম এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে টিউব, যে নালীর মতো যে স্ট্রাকচার আছে, সেখানকার যে মিউকাস অ্যাকচুয়ালি মেমব্রেন থাকে, সেই মিউকাস মেমব্রেনগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এবং মিউকাস মেমব্রেনটা নষ্ট হওয়ার জন্য সেখানেতে ব্লাড লস হতে থাকে, এবং আস্তে আস্তে কিন্তু ইনফেকশন এই ক্ষেত্রে হয়ে যায়। তো এই যে রোগটা রয়েছে, এই রোগটা কিন্তু এই রোগটারই নাম হচ্ছে গনোরিয়া, যেটা নিজেরিয়া গনেরি বলে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যাকচুয়ালি এই ডিজিজ যেটা সেটা হচ্ছে ছড়াচ্ছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গনোরিয়া দ্বিতীয় যে রোগ। এই দুটো নাম কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, একটা হচ্ছে সিফিলিসের ট্রিপোনেমা প্যালিডাম আর গনোরিয়া নিজেরিয়া গনেরি, এই দুটো নাম। এর পরবর্তী আরও কিছু ডিজিজ আসছে, সেই ডিজিজের মধ্যে প্রথমেই একটা আসছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি নাম শুনেই বুঝতে পারছো এটা লিভারকে ইনফেক্ট করে, এবং এই হেপাটাইটিস বি ভাইরাসের মাধ্যমে হয়, এবং আস্তে আস্তে এই ভাইরাসের ইনফেকশনের জন্য লিভার যেটা সেটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, এবং একটা সময় কিন্তু মানুষ মারাও যায়, এবং লিভার সিরোসিস শুরু হয়ে যায় এবং মানুষ মারা যায়। এক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে মানে এটাকে টেস্ট করার জন্য সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যান্টিজেন টেস্ট বলে একটা টেস্ট আছে, সেটা থ্রু দিয়ে এটা জানা যায়, অথবা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট, এটা থ্রু দিয়েও এটা জানা যেতে পারে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হেপাটাইটিস বি যেটাকে অ্যাকচুয়ালি HBV বলছে, হেপাটাইটিস বি ভাইরাস, এই ভাইরাসের মাধ্যমে এই রোগটা হয়। অন্যদিকে দেখো যেটা আমরা আসছি সেটা হচ্ছে HIV। এবার HIV এইডস সম্পর্কে আমরা খুব জানি, মানে ভালো করেই জানি যে এইডস যেটা বলা হয় সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এবং এই মানে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এটা HIV ভাইরাস দিয়ে হয়, এবং HIV ভাইরাস হচ্ছে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA ভাইরাস। এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে HIV ভাইরাস বডির ভেতরে ঢোকার পর টি লিম্ফোসাইট, মেনলি হচ্ছে হেল্পার টি সেল, যারা অ্যাকচুয়ালি আমাদের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে, সেই সেলগুলোকে ডিস্ট্রয় করে দেয়, যার জন্য এই যখনই দেহের ভেতরে প্রবেশ করে আমাদের দেহের যে ইমিউনিটি পাওয়ার যেটা সেটা পুরো জিরো হয়ে যায়, মানে পুরো নষ্ট হয়ে যায়। তার জন্য যেটা সমস্যা হয় যে HIV কেউ মরে না, কিন্তু মুশকিল যেটা হয় ইমিউনিটি পাওয়ার যেহেতু জিরো হয়ে যায়, সাধারণত কোনো ভাইরাল ফিভারে আমাদের কি হয় যে কিছুদিন আমরা রোগে ভুগি, তারপর কিন্তু নিজে থেকেই সেরে যায়, কিন্তু সেই ভাইরাল ফিভারেই কিন্তু মানুষ মারা যায়। তো সেই কারণে অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে এই HIVর জন্য যেটা হচ্ছে বা এইডস যেটা, এবার HIVর ইনকিউবেশন পিরিয়ড যেটা সেটা হচ্ছে 10 বছর, HIVর ইনকিউবেশন পিরিয়ড 10 বছর, এবং এর টেস্টের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে এলাইজা টেস্ট বা ওয়েস্টার্ন ব্লড টেস্টের মাধ্যমে অ্যাকচুয়ালি HIV কোনো মানুষের হয়েছে কিনা সেটা জানা যায়। এবং HIV কিন্তু খুব সাংঘাতিক, কারণ ইনকিউবেশন পিরিয়ডে দেখো যেহেতু 10 বছর, মানে কেউ বুঝতেই পারে না যে তার মধ্যেতে অ্যাকচুয়ালি HIV মানে তার এইডস হয়েছে। এবার এই ক্ষেত্রে যেটা প্রথম দিকে যে সিমটমস হয়, হালকা জ্বর হয় বা ধরো যে রোগা হয়ে যায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন মেজর সিমটমস দেখা যেতে শুরু করে তখন আর এর ট্রিটমেন্টের কোনো উপায় থাকে না, এবং এটার কারণে মানুষ মারা যায়। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস। তো ট্রাইকোমোনিয়াসিস যেটা, তো এটাও একটা ডিজিজ, এবং সেটা ট্রাইকোনোমাস বলে অ্যাকচুয়ালি একটা প্রোটোজোয়ার মাধ্যমে এটা হয়। তো এবার এই মানে ট্রাইকোনোমিয়াসিস যে ডিজিজটা রয়েছে, এইটাও কিন্তু দেখা যায় যে মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এবং সেটা একজনের থেকে আরেকজনের দেহের মধ্যে এটা কিন্তু ছড়াতে পারে। এবং এই ক্ষেত্রে যেটা মানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এখানেতে ম্যাচিওর ফিমেলদের বা মেলেদের ক্ষেত্রে, ফিমেলদেরই এই রোগটা হওয়ার চান্সটা হচ্ছে অনেক বেশি। তো এখানেতে ফিমেলদের অ্যাকচুয়ালি সংক্রমণ হওয়ার সম্ভাবনা যেটা সেটা কিন্তু অনেক বেশি, এবং এক্ষেত্রেও অ্যাকচুয়ালি মিউকাস মেমব্রেন নষ্ট হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে সেখানেতে ক্ষত তৈরি হয়, মানে যেটা ইনফ্লামেশন বলা হয়, ঘায়ের মতো অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যেতে তৈরি হয়, এবং সেটার কারণে কিন্তু মানুষ মারা যেতে পারে। এবং এটা অ্যাকচুয়ালি ফ্লাজেলেটের প্রোটোজোয়ার মাধ্যমে হয়, এবং এটাকে জানার জন্য ওই ফ্লাজেলার অ্যাকচুয়ালি প্রোটোজোয়ান কালচার, মানে এটাকে কালচার করে জানতে হয় যে অ্যাকচুয়ালি ডিজিজটা গ্রো করেছে কি করেনি। তো এটা হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস। ঠিক সেরকমই আরেকটা রয়েছে জেনিটাল ওয়াট অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে সেক্ষেত্রে আঁচিলের মতো স্ট্রাকচার তৈরি হয়, এবং গোটা গায়েতেই হাতে পায়েতে সেখানে গুটি তৈরি হয় এরকম।
এবং এটা হয় হিউম্যান প্যাপিলিওমা ভাইরাসের থ্রু দিয়ে, এটা একটা ডিএনএ ভাইরাস, এবং এটা টেস্ট করার জন্য ডিএনএ হাইব্রিডাইজেশনের টেস্টের মাধ্যমে এটা ধরা পড়ে যে এইটা অ্যাকচুয়ালি জেনিটাল ওয়ার্ড ডিজিজ কিনা, মানে প্যাপিলিওমা ভাইরাস দ্বারা এটা গঠিত হয়েছে কিনা। এবং এর সবথেকে মারাত্মক জিনিস হচ্ছে এই মানে জেনিটাল ওয়ার্ড থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্সার হয়ে যেতে পারে, মানুষের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার এখানে একটা সম্ভাবনা আছে। অন্যদিকে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে জেনিটাল হারপিস। জেনিটাল হারপিস যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হারপিস সিমপ্লেক্স ভাইরাসের থ্রু দিয়ে হয়, এবং এটা একটা ডিএনএ ভাইরাস। অ্যাকচুয়ালি জেনিটাল হারপিস যেটা, সেটা হচ্ছে ফোঁড়ার মতো হয়, এবং মানে ফোঁড়ার মতো হয়, ভেতরেতে কিছুটা করে তরল বা লিকুইড যেন জমে আছে এরকম টাইপের দেখতে লাগে। এবং এটাকে অ্যাকচুয়ালি টেস্ট করার জন্য যেটা করা হয়, যেটা সেটা হচ্ছে পিসিআর টেকনিকের থ্রু দিয়ে অথবা নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন এই টেস্টের থ্রু দিয়ে এই জেনিটাল হারপিস যেটা, সেটা টেস্ট করা হয়। অন্যদিকে যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে ক্লামাইডিয়াসিস। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ক্লামাইডিয়া বলে একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা কিন্তু মানে মানুষের দেহের মধ্যে ছড়ায়। এবং এই ক্ষেত্রেও যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ, যেটাকে বলা হচ্ছে ইনফেকশন। এবং এই ইনফেকশনের দেখেই কিন্তু বোঝা যায় যে অ্যাকচুয়ালি এই রোগ যেটা, সেই রোগটা হয়েছে। এবং এটার জন্য গ্রাম স্টেনিং করা হয় বা অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট, এর মাধ্যমে কিন্তু এই জিনিস যেটা, সেটা এই জিনিসের টেস্ট যেটা, সেই টেস্ট করেই কিন্তু এই রেজাল্ট যেটা, এটা পাওয়া যায়। তাহলে এটাও দেখো একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, যেটা ক্লামাইডিয়ার মাধ্যমেতে এই রোগটা ছড়াচ্ছে। এবার এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের রোগের কথা যেটা আমরা পড়লাম। এবার দেখো বার্থ কন্ট্রোল, যেটা কথা আমরা বারবার বলছি, এই বার্থ কন্ট্রোল, কারণ একটু আগেই বললাম যে যত অ্যাকচুয়ালি হিউম্যান পপুলেশনের সাইজ যত বড় হবে, তত পার হেড রিসোর্স যেটা, সেটা কিন্তু কমতে থাকে। তো সেই জন্যই দেখো বার্থ কন্ট্রোল করাটা খুব প্রয়োজন। এবং বার্থ গ্রোথ যদি আমরা দেখি, তাহলে সেটা অবাক করার মতো। সেটা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, এটা ওয়ার্ল্ড হবে, হ্যাঁ, গোটা পৃথিবী জুড়ে মানে 1900 সালেতে যেখানে টোটাল পপুলেশন ছিল 2000 মিলিয়ন, এখন সেটা 2000 সালে মানে 100 বছরের মধ্যে সেটা 6000 মিলিয়ন হয়ে গেছে। এবং ভারতবর্ষে এটা মানে খুবই সাংঘাতিক ডেটা। দেখো 1901 সালেতে যেটা, যখন সেখানে সেই সময়কার গণনা করা হয়েছিল কাউন্টিং, তো তখন সেখানেতে যেটা সংখ্যা ছিল মানে 238 মিলিয়ন। সেটা দেখো 2011-তে মানে তোমার 100 বছরের একটু বেশি, 110 বছর পার্থক্যে সেই পপুলেশনটা অ্যাকচুয়ালি হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে 1210। মানে যেখানে টোটাল পপুলেশন, সারা পৃথিবীর যে পপুলেশন, সেটা 3 গুণ বেড়েছে 100 বছরে, আমাদের দেশেতে সেটা অ্যাকচুয়ালি বেড়ে গেছে যেটা, সেটা হচ্ছে প্রায় 6 গুণ। মানে সাংঘাতিক রকমের একটা পপুলেশন গ্রোথ হয়েছে। তো এইগুলো সত্যি চিন্তার ব্যাপার, কারণ পার হেড রিসোর্স প্রচণ্ড বেশি হারে কমতে থাকছে, তাতে কিন্তু খাদ্যের অভাব এবং এইগুলো হওয়াটা খুব স্বাভাবিক। এবার যখনই দেখো এই পপুলেশন, হিউজ পপুলেশন হয়েছে, তাতে যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমরা ফেস করছি বা যে প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা আরও রয়েছে, সেটা হচ্ছে স্টারভেশন। স্টারভেশন মানে হচ্ছে খাদ্যের অভাব। সেকেন্ড হচ্ছে ইনসাফিসিয়েন্ট হ্যাবিট্যাট, থাকার জায়গারও অভাব হবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এডুকেশন, দেখো অ্যাকচুয়ালি প্রত্যেকের জন্য প্রপার এডুকেশন পাবে না, শিক্ষার অভাব হবে। আনএমপ্লয়মেন্ট, সবাই ঠিকমতো চাকরি পাবে না বা নিজের কর্মসংস্থান পাবে না, যার জন্য আনএমপ্লয়মেন্ট খুব বেশি হবে, এবং যার জন্যই দেখা যাবে অটোমেটিক্যালি অ্যাডিকশনের মাত্রাও কিন্তু মানুষের মধ্যে বাড়বে, এবং মেন্টাল স্ট্রেস বাড়বে, রোগ বাড়বে। এবং পলিউশন, অবভিয়াসলি দেখো বেশি মানুষজন হলেই পলিউশনের পরিমাণও বেড়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন হেলথ ইস্যুস, যেগুলো যে বিভিন্ন শরীর অসুস্থতা বা বিভিন্ন রোগ হওয়া, সেই ধরনের যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিগুলোও কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে। তাহলে এই সমস্ত জিনিসগুলোর কারণেই কিন্তু অ্যাকচুয়ালি দেখো যে বার্থ কন্ট্রোল করা যেটা, সেটা কিন্তু প্রচণ্ড প্রয়োজনীয় একটা জিনিস।